বন্ধুরা, এসে গেছে আপনাদের সামনে নতুন রূপে, নতুন নামের, নতুন আঙ্গিকে। আজ আমি আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় ফেসবুক লেখিকা রিয়া খানের মুঠোয় বন্দি তোমার স্মৃতি উপন্যাসটি। এত এত ভারী গহনা আর শাড়ি এমনভাবে সাজিয়ে রেখেছে যেন পাত্রপক্ষ আজই তুলে নিয়ে যাবে। উপস, কি বিরক্তিই যে লাগছে! এভাবে ঘরের মধ্যে কেউ আটকে রেখে যায়। এই ধ্রুবটাও ফোন রিসিভ করছে না। আল্লাহ, পথ দেখাও, টেনশনে তো শেষ হয়ে যাচ্ছি। নানা ভাইটারও কোনো খবর নেই। নিশ্চয়ই মা নানা ভাইটাকেও আটকে রেখেছে, নইলে এতক্ষণ কি আমি ঘরে বন্দি থাকি নাকি? রাগী মেজাজে মনে মনে কথাগুলো বলছে নীলা। হ্যালো নীলা আপু। হ্যাঁ বল, কোথায় তুই? তোমার বাড়ির সামনে। আমি তো বুঝতেই পারছি না কিভাবে ঢুকবো। এই দেখ, ন্যাকামি বাদ দে। একে তো ধ্রুব ফোন রিসিভ করছে না, নানা ভাইটারও কোনো খবর নেই, আর তুই এই গান গাইছিস। শুন মালিহা, আজকে যদি আমার এঙ্গেজমেন্টটা হয়ে যায় না, তুই মালিহা মনে রাখিস, আমি নীলা বেঁচে থাকতে ধ্রুব আর তোকে কোনোদিন এক হতে দেব না। এমন করে বলো না নীলা আপু, আমি মরে যাব প্লিজ। আমি তো দেখছি কি করা যায়, আর পাত্রপক্ষ এখনো আসেনি। তোমাদের বাড়ির সামনে কোনো গাড়ি নেই, আমি দেখছি কি করা যায়। তুই এক কাজ কর, আমার রুম থেকে বেরোলেই যে বারান্দা, ওই ছেলেটাকে ওই পাশে মইটা রাখতে বল, আর ছেলেপক্ষের সাথে তুইও ঢুকে পড়বি। আমার স্টোর রুমটার সাইড দিয়ে এসে পড়বি। রাতের বেলা এপাশে অন্ধকার থাকে। ঠিক আছে, দেখছি। রাখছি। আর পারলে ধ্রুবর ফোনে ট্রাই করে দেখিস ও বেঁচে আছে কিনা, জেনে শিওর হো। বলি নীলা ফোন কেটে দিয়ে বসে আছে, টেনশনে একাকার হয়ে যাচ্ছে। নীলার মা নীলাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নীলা বাড়ি ছেড়ে পালাবে এই ভয়ে তিনি নীলাকে আটকে রেখেছেন। আর নীলার নানা ভাই নীলাকে সাহায্য করবে ভেবে নীলার মা খুব গার্ড দিয়ে রেখেছে। এদিকে নীলার ভাই ধ্রুবটারও কোনো খবর নেই। সেই দুপুরে জানালো অফিসের কাজে ব্যস্ত হয়ে এখনো কোনো হদিস নেই। নীলা এই বিয়ে কোনো মতেই করবে না। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। নীলা অনেকটা ছিটকে ওঠে, মা এলো ভেবে। দরজা খুলতেই নানা ভাইয়ের আগমন দেখেই নীলার কলিজায় পানি এলো। বিজয়ের হাসি দিল নীলা। নানা ভাই, অনেক কষ্টে রিস্ক নিয়ে এসেছি, আর 1 সেকেন্ড দেরি না করে পালা, পাত্রপক্ষ এসে পড়েছে প্রায়। দেখে শুনে যাস, আমি গেলাম, মিনা আবার আমায় খুঁজবে। বলেই হনহন করে তিনি চলে গেলেন। ঠিক আছে, যাচ্ছি। নীলা দেরি না করে বারান্দার পাশে রাখা মইটা দিয়ে নিচে নেমে গেল, আর যে ছেলেটা মই এনেছিল তাকে টাকা দিয়ে ভাগিয়ে দিল। নীলা আর মালিহা তাড়াতাড়ি করে বাড়ির পেছনে রাস্তা দিয়ে পালালো। একটা সিএনজি ডেকে উঠল দুজনে। এদিকে মালিহার বাসা থেকে ফোনের উপর ফোন আসছে। নীলা মালিহাকে বাসায় চলে যেতে বলল, ওর বাসার সামনে নামিয়ে দিল। নীলা ধ্রুবকে ফোন দিতেই ধ্রুব রিসিভ করলো। আবে উজবুক, মরেছিস নাকি? কখন থেকে কল করছি, কোনো রেসপন্স নেই। তোকে সামনে পাই জুতা পেটা করব। হ্যালো নীল, আমি কি করব বল, প্লিজ রাগ করিস না। তুই একটু কষ্ট করে মুনলিট নাইট হোটেলের দিকে আয়। আমি অনেক ব্যস্ত, কাজের চাপে আছি। আমাদের নিউ এমডি আজকে দেশে ব্যাক করেছেন, আর দেশে এসেই উনি এখানে একটি পার্টি থ্রো করেছেন। আজকে একটা কোম্পানি কিনবেন, তারই ফাইনাল অ্যানাউন্স হবে। ঠিক আছে, আমি আসছি। আমি এসেই কল দিচ্ছি। দ্বিতীয়বার যেন কল দিতে না হয় বলে দিলাম। ওকে, আয়। নীলার বাড়িতে ছেলেপক্ষ এসে গেছে। নীলার মা তাদের আদর আপ্যায়ন করা শুরু করলেন। নানা রকম খাবারের আয়োজন। নীলার নানা ভাই মনে মনে দোয়া ইউনিস পড়ছে। একটু পরেই এই আনন্দমুখর বাড়িতে আগুন ধরবে। নীলার মা খুব কড়া প্রাইমারি স্কুলের হেডম্যাম, বাসায়ও উনি হেডম্যাম। সবাই ভয় পায় ওনাকে। আর যার সাথে বিয়ে ঠিক করেছে সে হলো মাহিন নামের ছেলের সাথে। বাবা রাজ্জাক চৌধুরী, মিরপুর থানার এমপি। নীলার মায়ের খুব পছন্দ হয়েছে ছেলে। মিনা বেগম নীলাকে আনতে নীলার রুমের দিকে যাচ্ছে। যতই নীলার রুমের দিকে যাচ্ছে, নীলার নানা ভাইয়ের বুক ধরফড় ততই বাড়ছে। নীলার মা নীলার রুমের দরজার লক খুলে রুমে ঢুকেই চিৎকার দিয়ে উঠল। সবাই জড়ো হলো। নীলার মা নীলার রুমে বসে ভাবছে নীলা কিভাবে এই রুম থেকে বেরিয়েছে। কেন জানি নীলার নানা ভাইকে সন্দেহ হচ্ছে না আজ, কারণ তার বাবাকে উনি খুব কড়া নজরে রেখেছিলেন। নীলার কাছে আসার কোনো চান্সই নেই। তাহলে কিভাবে গেল? ছেলেপক্ষ অনেকক্ষণ অপেক্ষা করল। নীলার ফোনে কল করলে সুইচ অফ দেখাচ্ছে।
নীলা মাহিনের ফোনে একটা SMS দিয়ে সিম খুলে ওর পার্সোনাল নাম্বার অন রেখেছে, যে সেটা শুধু ধ্রুব আর মালিহাই জানে। মাহিন নীলাকে ফোন করার জন্য ফোন হাতে নিতেই SMS-টা চোখে পড়ল। মিস্টার মাহিন চৌধুরী, ডু ইউ নো, ওয়ান সাইড লাভার নেভার সাকসেস। আপনাকে আমি আগেও পছন্দ করতাম আর এখনো। আমি বারবার বলেছি আমি এই বিয়ে করব না, তবুও আপনি আমার পিছু নিয়েছেন। এবার দেখলেন তো কি হলো, মান সম্মানের ফালুদা হয়ে গেল। সব জায়গায় বাবার পাওয়ার খাটে না। বাই দ্য ওয়ে, গুড বাই। SMS-টা দেখে মাহিন 440 ভোল্ট শক খেয়ে চুপ করে রইল। বাড়ি ভরা মেহমান, ছেলেপক্ষের এত মেহমানের সামনে নীলার মা কিভাবে দাঁড়াবেন সেটা নিয়ে ভাবছে। নীলার মা রাগে ভেতরে ফুঁসছে। নীলাকে সামনে পেলে জ্যান্ত গিলে খাবে। নীলা মুন্নিলাইট হোটেলের সামনে এসে নামলো। নেমেই ধ্রুবকে কল করলো। ধ্রুব ভেতরে আসতে বলল। আজকে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আইডি দেখিয়ে নীলা হোটেলের ভেতর যাচ্ছে। ধ্রুব বেচারা অনেক প্যারায় আছে। এমডি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রমোশন হওয়ায় আজকে এমডি স্যারের মিস্টার আহমেদ সিকদার রেজওয়ান সাহেবের ছেলে 4 বছর পর ইউএস থেকে এদেশে আসছে। আর ধ্রুবকে তার ছেলের বিয়ে করে দেওয়া হয়েছে। আজকে থেকে তার ছেলের পেছনে ছুটতে হবে। অ্যারেঞ্জমেন্টের মেইন দায়িত্ব ধ্রুবকে দেওয়া হয়েছে, তাই এত ব্যস্ত। স্যার, এমডি স্যার আসছে। স্যার এসে গেছেন? রেজওয়ান স্যারও কি আসছে? হ্যাঁ আসছে, নিউ এমডি স্যারের সাথে সাথে আসছে উনি। ওকে তুমি যাও ওনাদের কাছে, আমি অ্যানাউন্সমেন্ট করছি, সবাই ওয়েট করছে। ওকে স্যার। আর হ্যাঁ, পুলিশ কি গেটের ওখানে আছে? প্রেসটা যেন কোনো গন্ডগোল না পাকায়। প্রেসদের বলে দাও বাড়তি কোনো প্রশ্ন না করে জায়গা মতো বসতে, ওনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ওকে স্যার। ধ্রুব আর দেরি না করে স্টেজে উঠে অ্যানাউন্স করছে। নীলার কথা মনেই নেই ওর। নীলা ধ্রুবকে কল করেই যাচ্ছে আর রাগে মাথা গরম হয়ে আসছে ওর। এই ধ্রুবটা আবার কোথায় মরল? এবার যদি ওকে সামনে পাই, ঠাস ঠাস ওর গালের দুপাশে মেরে দেব। এভাবে শাড়ি গহনা পরে কতক্ষণ ঘুরবো? কোথায় আছে অ্যাটলিস্ট সেটা তো বলবে। দ্য ASR গ্রুপের মালিক আর তার ছেলে নিউ এমটিকে নিয়ে আসছে। আজকে একটা কোম্পানি কিনবে তার অ্যানাউন্স, প্লাস আজকের পর তার ছেলে বাংলাদেশের ব্রাঞ্চগুলোর দায়িত্বে আসবেন। তার জন্য এত ঘটা করে আয়োজন। মিস্টার ASR ইউএসএতে একজন সফল বিজনেসম্যান। হোটেলের সামনে গাড়ি থামতেই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ভিড়। অনেক হইচই আওয়াজ শোনা যাচ্ছে। শুধু র্যাব, পুলিশরা সামাল দিতে পারছে না তাদের। এত গার্ড পেছনে, সবাই মানুষ সরিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। প্রেসের লোক ছবি তুলে যাচ্ছে। গাড়ি থেকে মিস্টার রেজওয়ান সাহেব আগে নামল। তারপরে নামলো নিউ এমডি ASR। গাড়ি থেকে নামতেই পরিবেশ কেমন যেন থমকে নিশ্চুপ হয়ে গেল। বেরিয়ে এলো এক লম্বা চৌড়া সুদর্শন ড্যাশিং হ্যান্ডসাম এক পুরুষ, যাকে দেখে সবাই নির্বাক হয়ে যায়। প্রশ্ন করার কথা ভুলে গিয়ে সবাই তার দিকে তাকিয়ে আছে। ব্ল্যাক শু, হোয়াইট শার্ট, ব্ল্যাক কালার ব্লেজার পরা, হাইট 6 ফিট 2 ইঞ্চি, গায়ের রং ধবধবা ফর্সা না, উজ্জ্বল বর্ণ। একটা ছেলের গায়ের রং যেমন হলে মানায় ঠিক তেমন। লাল গোলাপির মাঝামাঝি রঙের ঠোঁটের রং। গাল ভর্তির চাপদাড়িগুলো যেন সব সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। রাগের লোক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে হন করে হোটেলের ভেতরে ঢুকছে। সব প্রেসরা পেছনে ছুটছে। ইউএসএতে বেশ কয়েকবার বেস্ট আইকন ইন বিজনেস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন বাঙালি হয়ে দেশে বিদেশে এত বেশি সুনাম অর্জন করেছে, বাংলাদেশ সরকারও তাকে সংবর্ধনা জানিয়েছে। সরকারের বিভিন্ন কাজে বিশাল ডোনেশন দেয় বলে সরকারিভাবে পুরোপুরি সাপোর্ট পাচ্ছে ASR গ্রুপ। পুরো বিশ্বজুড়ে এত কম সময়ে বিজনেসের দুনিয়ায় একজন সাকসেসফুল ব্যবসায়ী মিস্টার ASR দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে ব্যাক করেছেন ইনি। সবাই যেন এই দিনটারই অপেক্ষায় ছিল। এদিকে নীলা বেচারি তো এদিক সেদিক করে ধ্রুবকে খুঁজছে। চারপাশে নীলার কোনো খেয়ালই নেই। এত মানুষের আনাগোনা, নীলা শুধু ধ্রুবকে খোঁজায় ব্যস্ত। হুট করেই একদল মানুষ এসে নীলার গায়ে পেছন থেকে ধাক্কা লাগায়। নীলা ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ একজন কোমর জড়িয়ে ধরল। নীলা চোখ বন্ধ করে নিয়েছে। চোখ খুলে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। নীলাকে মিস্টার ASR পড়ে যাওয়া থেকে সেভ করেছে। কেয়ারফুলি চলুন, মোটা কণ্ঠস্বরযুক্ত স্বরে বলল। নীলাকে সোজা করিয়ে দাঁড় করিয়ে পাশ কাটিয়ে চলে গেল।
নীলা সেই যে চোখ বড় বড় করেছে, চোখ এখনো বড় বড়ই আছে। নীলা উনার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে ধ্রুবকেও চোখে পড়ল। কাগজের স্ক্রিপ্ট দেখে দেখে পড়ছে। দিন দুনিয়ার তার খেয়াল নেই। স্পিকারের সামনে বকবক করতে করতে এমডি স্যার স্টেজের সামনে পৌঁছে গেলেন। ধ্রুব তার স্ক্রিপ্টের থেকে বলতে লাগলো, আমাদের প্রাক্তন এএসআর স্যার মানে এমডি স্যার আহমেদ শিকদার রেজওয়ান স্যার আমাদের স্টেজে এসে গেছেন। ওনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি এবং আমরা বিশেষভাবে করতালির সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের নিউ এমডিকে। প্লিজ ওয়েলকাম মিস্টার আরিয়ার শিকদার রো। বলেই মাথা তুলে নিউ এমডি স্যারের দিকে তাকাতেই শক খেয়ে চুপ হয়ে গেল। চোখ দুটো নীলার মতো বড় বড় হয়ে গেল। নিউ এমডি বাঁকা স্মাইল দিল ধ্রুবর দিকে তাকিয়ে। ঠিক তার পেছন বরাবর নীলা একই রিয়াকশনে দাঁড়িয়ে আছে। ধ্রুব ঢোক গেল। ওর জায়গায় আরেকজনকে অ্যানাউন্স করতে বলল। স্টেজ থেকে নেমে ধ্রুব নীলার কাছে যেয়ে স্টেজের দিকে অপলকভাবে দুই ভাই বোন তাকিয়ে আছে। নীলা ধ্রুব দুজনের দিকে তাকিয়ে দুজনেই একই সাথে চশমা খুলে টিস্যু দিয়ে চশমার গ্লাস মুছে আবারও স্টেজের দিকে তাকালো। স্টেজের দিকে তাকাতেই মিস্টার এএসআর নীলা ধ্রুবর দিকে নিখুঁতভাবে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে মাথা ঝাঁকিয়ে দিল। নীলা ধ্রুব একজন আরেকজনের মুখের দিকে তাকাতেই নীলা সেন্সলেস হয়ে পড়ে গেল। ধ্রুব সাথে সাথেই নীলাকে ধরল। নীলাদের বাড়িতে তুলকালাম লেগে গেছে। মাহিনের বাবা অনেক রাগী মানুষ। সে থানায় রিপোর্ট করতে চাইলে নীলার মা না করে, কারণ এতে মানুষ জানাজানি হয়ে যাবে, আরও রাজ্জাক চৌধুরীর রেপুটেশন খারাপ হবে। রাজ্জাক চৌধুরী লোক পাঠালো নীলাকে যেন যেভাবেই হোক খুঁজে বের করে আনে। মাহিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু নীলাকে খোঁজ করার জন্য না। মাহিন জানে নীলাকে খুঁজে পাওয়া যাবে না। নীলা এমন কোথাও আছে যেটা ওদের ধারণার বাহিরে। তাই মাহিন আর খুঁজতে বের না হয়ে বাড়িকে ড্রিঙ্ক করায় ব্যস্ত হয়ে পড়েছে আর রাগে জ্বলে পুড়ে যাচ্ছে। মাহিন আজ প্রথম ড্রিঙ্ক করছে না, আগে থেকেই রেগুলার ড্রিঙ্ক করে। আজ একটু বেশি ড্রিঙ্ক করছে। রাত প্রায় 1টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে হোটেলের একটা রুমে। অপর পাশেই সোফার উপর পা তুলে বসে ল্যাপটপে কাজ করছে রোদ। তাহলে তুই এখন থেকে আমার বিয়ে? জি স্যার, ভয়ে ভয়ে চশমা ঠিক করতে করতে বলল। এটা আমার অফিস না, উইদাউট অফিস তুই আমাকে স্যার বলবি না, মনে থাকবে? ঠিক আছে ভাইয়া। 4 বছরে মোটেও বদলাসনি, আগের মতোই ক্যাবলাকান্ত লাগছে। বড় হয়েছিস, ভালো চাকরি করছিস, এখনো সেই বোনের লেজ ধরে ঘোরার অভ্যাসটা গেল না। না ভাইয়া, আমরা আলাদা আলাদা কোম্পানিতে জব করি, আমরা এখন আলাদাই। আজকে ও আমার সাথে এখানে একটা দরকারে এসেছিল। কি এমন দরকার এখানে আসতে হলো তোর কাজের মধ্যে? আর ওমন শাড়ি পরে বউ সেজেছে কেন? ফ্যাশন ডিজাইনার তোর বোন? কোনোদিন বোরখা ছাড়া তো ঘর থেকে বের হয়নি, এত আপডেট হয়ে গেছে তোর বোন। ভাইয়া আমাকে পুরো কথাটা বলতে দিন, তারপর প্রশ্ন করুন। ওকে বল, আমি শুনছি। গালে হাত দিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে। ভাইয়া, আসলে মা নীলাকে জোর করে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আজকে ওর এঙ্গেজমেন্ট ছিল, ওকে সাজিয়ে মা ঘরে আটকে রেখেছিল, আর ও রেডি হওয়ার টাইম পায়নি। ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েই ও পালিয়ে এসেছে এখানে। কেন এখানে কেন? ও তো তোর বাবার কাছেও যেতে পারতো, তোর কাছে কেন? আসলে ভাইয়া, এই বিয়েতে বাবারও মত ছিল, বাবাও নীলাকে সাপোর্ট করেনি, তাই বাধ্য হয়ে আমার কাছে এসেছে। ওহ, আই সি। তা তোর বোন বিয়ে করবে না কেন? বুড়ি হয়ে যাচ্ছে তো কবে বিয়ে করবে তাহলে? ছেলে পছন্দ হচ্ছে নাকি? কি করে ছেলে? তুচ্ছরূপে এতগুলো প্রশ্ন ছুড়ে মারল। ধ্রুব ভয়ে ভয়ে বলল, মাহিন ভাইয়ার সাথে। কথাটা শুনে মাথা গরম হয়ে গেল রোদের। চোখ বন্ধ করে দাঁত চেপে ধ্রুবকে চলে যেতে বলল রুম থেকে। ধ্রুব নীলার কাছে গেল। সেন্সলেস হওয়ার পর হোটেলের একটা রুম বুক করে নীলাকে শুইয়ে রেখেছে। নীলার কাছে যেয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নীলার পাশে ঘুমিয়ে পড়ল ধ্রুব নীলা যমজ ভাই বোন। নীলা ধ্রুবর থেকে 5 মিনিটের বড়। ধ্রুব খুব বেশি শান্ত বোকা টাইপের, আর নীলা খুবই বদরাগী, জেদি, একটুতেই চটে যায়, খিটখিটে মেজাজের এমন টাইপের। একজন আরেকজনের উল্টা, শুধু মিল 5টা জায়গায়। প্রথম, দুজনের চেহারা অদ্ভুত মায়াবী। দুজনের চেহারা
ঘন পাপড়িযুক্ত সুন্দর মায়াবী চোখ, নাকটা এক সাইজের সরু, চিকন ঠোঁট। নীলার ঠোঁট খয়েরি রঙের মতো আর ধ্রুবর কালচে রঙের মতো। গায়ের রংটাও আলাদা। ধ্রুব অনেকটাই সাদা ফর্সা, কিন্তু নীলা উজ্জ্বল শ্যামবর্ণের থেকেও উজ্জ্বল গাঢ় রং। অনেকটা বলা যায় সোনার ন্যায় গায়ের রং, ঠিক তেমনই। দ্বিতীয়, দুজনের চোখে সমান পাওয়ারের চশমা। এরা চশমা ছাড়া দুনিয়া ঝাপসা দেখে। তৃতীয়, দুজনেই পড়াশোনায় সুপার ব্রিলিয়েন্ট হলেও ফাঁকিবাজিতে 100-100। 4, পরে বলবো। 5 হচ্ছে দুজনের হাসিটা এত বেশি সুন্দর যে কেউ হাসি দেখলে পাগল হয়ে যাবে। দুজনেরই গালে টোল পড়ে। ধ্রুব নীলা দুজনেই লম্বা, কিন্তু ধ্রুব নীলার থেকে একটু বেশি লম্বা, 5 ফিট 10 হবে, আর নীলা 5 ফিট 6। ধ্রুব এতটাই বোকা যে সবসময় নীলারই ওকে গাইড করতে হয়। বোন ছাড়া কিছু বোঝে না ও। ওরা দুজনের বেস্ট ফ্রেন্ড। দিন শেষে দুই ভাই বোনের একজন আরেকজনের জন্য প্রাণ যায়, কিন্তু প্রকৃতি বড় নিষ্ঠুর। বয়স 10 হতেই ওদের দুজনকেই চিরকালের জন্য একা করে দিয়েছে। সকাল হতেই নীলা বিছানা থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে। পাশেই ধ্রুবকে ঘুমোতে দেখে ধ্রুবকে ডাকতে লাগলো, এই ধ্রুব উঠ। ধ্রুব উঠে বসে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে বল, ডাকছিস কেন? আমরা কোথায়? হোটেলে। হোটেলে মানে? কাল রাতে তুই সেন্সলেস হয়ে যাওয়ার পর রুমে নিয়ে এসেছি। এই, তুই ওরকম সেন্সলেস হয়ে গেলি কেন রে? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তাহলে আমি সত্যি সেন্সলেস হয়ে গিয়েছিলাম? তার মানে কাল রাতে যা দেখলাম সব সত্যি ছিল, স্বপ্ন ছিল না? হ্যাঁ, সবটাই সত্যি ছিল। কিন্তু এটা বল, তুই সেন্সলেস হলি কেন? সেই পরশু সকালে ভাত খেয়েছিলাম, কাল সারাদিন না খাওয়া, তার মধ্যে রাতে এত বড় একটা শক খেলাম। সেন্সলেস হব না আবার? ও, ট্রাই বল। ধ্রুব বল, ওটা কি সত্যি রোদ ছিল? তোকে তো বলাই হয়নি, ওটা রোদ ভাইয়াই ছিল। আর মজার ব্যাপার কি জানিস নীল, আমি রোদ ভাইয়ার পিএ। রোদ ভাইয়া এখন থেকে বাংলাদেশের ব্রাঞ্চগুলো সামলাবে। ইন্টারেস্টিং না? এখানে ইন্টারেস্টিং এর কি হলো? নিজের দুলাভাইয়ের পিএ আমি। ধ্রুব, হি ইজ মাই এক্স, নাথিং এলস। ইজ দ্যাট ক্লিয়ার? চল হাট, বললেই হলো। শাট আপ। এই বাজে কথা বাদ দিয়ে আমার খাবারের ব্যবস্থা কর। খিদে পেয়েছি খুব। এবার যদি সেন্সলেস হই আমার আর জ্ঞান ফিরবে না, কিন্তু বলে দিলাম। দেখছি, ফ্রেশ হয়ে নিই আগে। যা যা যা। আর শোন, আমার জন্য পারলে একটা বোরখা কিনে আন আর একটা জামা। এভাবে থাকতে পারছি না। এই শাড়ি মানুষ পরে নাকি? দেখছি তো, ফ্রেশ হয়ে নিই আগে। যা। আর শোন, রাতে বাবা ফোন করেছিল। শুধু ফোন? এখানে এসেছিল অবধি। পুরো থানার পুলিশ নিয়ে এসেছিল হোটেলে। খুঁজেছে অনেক, পাইনি। আমি বলেছি তুই এখানে আসিসনি। তুই আমাকে অনেকবার ফোন দিয়েছিলি, আমি রিসিভ করতে পারিনি। বাবাকে ফোনটা বের করে দেখিয়ে দিলাম, তারপর বাবা হন হন করে চলে গেল। জীবনের সব থেকে বড় ভুল ছিল কি আমাদের জানিস? এই পুলিশ বেটা আর ওই হেডমাস্টারনির ঘরে আমাদের মতো নিরীহ মানবের জন্ম হওয়া। আমি একটা অ্যাডভাইস দেব, শুনবি? কি? বাবা মা দুজনেই উঠে পড়ে লেগেছে তোকে বিয়ে দেওয়ার জন্য। অনেক তো বিয়ে ভাঙলাম, এবার আর রেহাই নেই। তাই বলছি কি, রোদ ভাইয়া তো দেশে এসেই গেছে, একবার রোদ ভাইয়াকে বিয়ে করে বাড়িতে চলে যা। তবে রে, বলেই হাতের কাছে থাকা বালিশটা নিয়ে দিল ঢিল। ধ্রুব হাসতে হাসতে দৌড়ের বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। নীলা ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে যেতেই দেখলো চুলগুলো বেনি করা সত্ত্বেও কেমন জট পেকে আছে। নীলার চুলগুলো মাত্রাতিরিক্ত লম্বা, ঘন, যা দেখে এখন আর মাথায় চিরুনি লাগাতে ইচ্ছে করছে না। অনেক সময় আর ধৈর্য লাগবে। নীলার চুলগুলো খোপা করে নিল। চুলগুলো কেমন যেন কালচে, অথচ ধ্রুবর চুলগুলো কালো কুচকুচে। সকালে প্রেস মিটিং আছে বলে রোদ হোটেলেই থেকে যায়, যদিও হোটেলটা ওদেরই। রোদের বাবা মা সবাই বাসায় চলে গেছে। ক্লান্ত লাগছিল বলে হোটেলেই রয়ে গেছে রোদ। লেট নাইট সব কাজ শেষ দিয়ে ঘুমিয়ে আবার ফজরের নামাজ শেষে কাজ নিয়ে পড়েছে। রোদের কেয়ারটেকার রোদের খাবারটা রুমে দিয়ে যেতে চাইলেও রোদ বুফেতে খাবে বলে জানায়। বেলা 8টা বাজে।
খাবারের জন্য রুম থেকে বেরিয়ে গেল রোদ। সিঁড়ি দিয়ে নামছিল, লিফট দিয়ে চলাচল করতে পারে না, লিফটে উঠলে নাকি মাথা ঘোরায়। নীলা ধ্রুবও বেরিয়ে গেছে রুম থেকে। লিফট দিয়ে দুজনে নিচে নামতেই দুজনেই খেলো আরেক ঝটকা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভাগ ধ্রুব ভাগ। বাম দিকে তাকাতেই সিঁড়ি নীলা হুড়মুড় করে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আবার ধাক্কা খেলো কারোর সাথে। পড়ে যেতেই নীলাকে ধরে ফেললো। নীলা তাকাতেই দেখে সেই আবারও রোদ। ঘুরে ফিরে কি পড়ে যাওয়ার জন্য আমার উপরে জায়গাটা বেছে নাও তুমি? চুপ 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 বলেই নীলা বড় বড় চোখ করে রোদের মুখ ছাপিয়ে ধরলো। ভাই ভাই ভাই, এইবারের মতো মাফ করেন ভাই, কিন্তু মুখ বন্ধ রাখেন। আপনি সিঁড়ি দিয়ে নামার সময় কাউকে দেখেন নাই, কারোর সাথে ধাক্কাও লাগেনি। নিচে সরে কথাগুলো বলে হুড়মুড় করে উপরের দিকে চলে গেল। রোদ কিছুই বুঝলো না, সবটা তার মাথার উপর দিয়ে গেল। রোদের পেছনে গার্ড ছিল, তারাও অবাক হলো এইটা ভেবে যে রোদ স্যার এত রাগী একরোখা মানুষ, তার সাথে এমন ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নেওয়ার কথা না। অথচ কত রিল্যাক্সে মেয়েটার সাথে কথা বললো, মেয়েটাকে কিচ্ছু বলল না। রোদ নিচে নামতেই দেখি ধ্রুব আর ওর সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। রোদ বুঝলো নির্ঘাত নীলার কেসটার জন্যই। বাবা তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন ধ্রুব, তুমি সকালবেলা এখানে কেন, আর রাতের বেলা বাসায় ফেরোনি কেন? বাবা আসলে ও আমার সাথে ছিল, আমার প্রেস মিটিং আছে এখানে, তাই ওকে আমার সাথে থাকতে বলেছিলাম। যেহেতু ও আমার পিএ, ওর থাকাটা অনেক জরুরি। এনি প্রবলেম অফিসার্স? পুলিশের দিকে তাকিয়ে রোদ বলল। ওহ মিস্টার রোদ, আপনি কি গ্যারান্টি দিতে পারেন ও আপনার সাথেই ছিল? ইয়া অফকোর্স, বাট কেসটা কি বলুন তো? ধ্রুব কি কিছু করেছে? কাল রাতেও এসেছিলেন আপনি মেবি। ওর সাথে কি কোনো মেয়ে ছিল? মেয়ে মানে? না, হুবহু ওর মতো দেখতে কোনো মেয়ে, মেবি শাড়ি পরা ছিল কালকে, দেখেছেন? একদমই না, ধ্রুব আমার সাথে ছিল, ওর সাথে কোনো মেয়ে দেখিনি। তবে আপনারা চাইলে হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। এই রে, খেয়েছে, সবই তো ঠিক ছিল। রোদ ভাইয়া এটা কি বলল? প্রচণ্ড ভয় পেয়ে মনে মনে কথাগুলো বলছে ধ্রুব। ইয়া ইউ আর রাইট, আমরা বরং সিসিটিভি ক্যামেরা চেক করি। বলেই হোটেলের ম্যানেজারের কাছে যেতে লাগলো পুলিশগুলো। ধ্রুব কিছু একটা বলতে যাবে, তখনই রোদ ওকে চোখ দিয়ে ইশারা করে চুপ করতে বলল। ধ্রুবর বাবা কোনো মতেই ধ্রুবকে বিশ্বাস করতে পারছে না। নীলার খোঁজ ধ্রুব জানে না, এই কথা বিশ্বাস করতে হবে? এতটাও খারাপ দিন আসেনি। ভাইয়া সবই তো ঠিক ছিল, এখন তো ধরা খেয়ে যাব। ওই ক্যাবলাকান্ত চুপ। এই তোরা দুই ভাই বোন কি মনে করিস যত বুদ্ধি তোদের মাথায়, আর কারো মাথায় কিছু নেই? মানে ভাইয়া এত কিছু এক্সপ্লেইন করতে পারবো না, এত টেনশনের কিছু নেই। এখন চল, আমার খিদে পেয়েছে। ভাইয়া নীল, তুই খেয়ে নে, একটু পর প্রেস মিটিং, আর তোর বোনের খাবার রুমে পাঠাচ্ছি। ওর এখন নিচে আসাটা ঠিক হবে না। তোর বাবার এখান থেকে যেতে লেট হবে, আর আড়ালেও তোকে ফলো করবে। বুঝেছি ভাইয়া। রোদ নীলার খাবার উপরে পাঠিয়ে দেয়। টেনশন নিয়েও ধ্রুব রোদের সাথে খেতে বসে। এদিকে ধ্রুব এবং নীলার বাবা মিস্টার রেজাউল করিম সিসি ক্যামেরাতে নীলার কোনো ফুটেজ পায় না। অনেক ঘাটাঘাটি করেও কোনো লাভ হলো না। ধ্রুবকে বিদায় দিয়ে চলে গেল ওর বাবা পুরো টিম নিয়ে। এটা কি হলো ভাইয়া, সিসি ক্যামেরাতে কিছু ধরা পড়লো না কেন? রোদ ধ্রুবর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। রাতে রোদ ধ্রুবর কাছ থেকে পুরো ঘটনা শোনার পর আন্দাজ করেছিল সকালে ওর বাবা আবার আসতে পারে। ভোরবেলা রোদ নিজে বসে থেকে সিসিটিভি ক্যামেরা থেকে যতটুকুতে নীলাকে দেখা যায় সেটুকু ডিলিট করিয়েছে, আর বলেও দিয়েছে নীলাকে সিসিটিভি ক্যামেরায় পরবর্তীতে দেখা গেলেও জানে ডিলিট করে দেওয়া হয়। সেখানে রোদ আলাদা লোক লাগিয়েও রেখেছে। দেখেতে রোদ ধ্রুব টুকটাক কথা বলছে। তোর বোন এত শুকিয়েছে কেন রে, খায় না নাকি? সে এরকমই, সপ্তাহে কয়বেলা ভাত খায় ও নিজেও জানে না। যা বেতন পায় তার অর্ধেক টাকা দান দক্ষিণা করে, আর বাকি যে টাকা থাকে সেটা দিয়ে ওর আইসক্রিম আর হাবিজাবি খেয়ে আর শপিং করে মাস ফুরায়। ভালো, এখন কি করবে ও? হোটেলে কতদিন থাকবে? জানি না, নীলাকে জিজ্ঞেস করতে হবে। ও কি জানে এটা আমাদের হোটেল? না মেবি। ওকে বলে দিস যতদিন ইচ্ছে এখানে থাকতে, কোনো বিল পে করতে হবে না তোদের। কিন্তু ভাইয়া নীলা তো থাকবে না। বলবি তুই সব বিল অ্যাডভান্স পে করে দিয়েছিস, ওর দিতে হবে না। বাপ রে, ও বিশ্বাস করবে না।
এটা নর্মাল হোটেল হলে বিশ্বাস করত, এত বড় 5 স্টার হোটেলে ও জানে এত টাকা আমার নেই। তাই তোর মাথায় কিছু নেই? কিছু একটা বলে বুঝিয়ে দিবি, বলবি তোর স্যালারি বেড়েছে। ওকে, বলবো নে। মালিকার সাথে তোর সম্পর্ক এখনো আছে? খাবার মুখে দিতে দিতে রোদ বলল, হ্যাঁ আছে তো। বড্ড ভালো মেয়েও, তোর মতোই শান্ত। যাকগে, ভালো হলেই ভালো। অনেকটা মন ভার করে রোদ বলল, একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া? বল, তুমি কি এখনো নীলকে ভালোবাসো? রোদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধ্রুবর মুখের দিকে তাকিয়ে বলল, যদি বলি ভালোবাসি তাহলে কি তোর বোন সেটা মানবে? রোদের কথায় ধ্রুব রোদের দিকে বড় বড় করে তাকায়। তুচ্ছ একটা হাসি দিয়ে রোদ বলল, ভালোবাসি না। রোদের জীবন থেকে যে একবার চলে যায় আর দ্বিতীয়বার এন্ট্রি নেওয়ার চান্স নেই। আমি তোর সাথে মিশে যাচ্ছি বলে ভাবিস না আমি সব ভুলে গেছি। আমি আগেও তোকে ছোট ভাইয়ের মতো দেখতাম, এখনো সেভাবেই দেখছি, এর থেকে বেশি কিছু না। ধ্রুব রোদের কথায় চুপ হয়ে গেল, আর কিছু বলল না। রোদের কথাগুলো ধ্রুবর বুকে তীরের মতো লাগলো। ইগো আর অভিমানের ভিড়ে ভালোবাসা নামক বস্তুটাকে ভুলে গেছে ওরা, হারিয়ে গেছে ওদের সব অনুভূতিগুলো। এমন একটা সময় ছিল একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতো না। ভার্সিটিতে বেস্ট কাপল নামে খ্যাত ছিল ওদের ছুটি। ধ্রুবর পুরনো দিনগুলোর কথা খুব করে মনে পড়ে গেল। ওদের দেখে সবাই মজা করে বলতো, নীল আকাশে রোদ উঠেছে। আজ সেই ভালোবাসার বন্ধন ছিটকে এত বেশি দূরে ঠেলে দিয়েছে। 4টা বছর পর দেখা হলো, তবুও তাদের অনুভূতিগুলো ফিকে হয়ে রয়ে গেছে। রোদ নীলার উপর রাগ করেই ইউএসএ চলে গিয়েছিল। সময় সব পরিস্থিতি বদলে দিয়েছে ওদের। কথায় আছে না, কালক্রমে সময় রূপ বদলায়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নীলা, তুমি কি ব্যস্ত আছো? না স্যার। কেন, কি হয়েছে? যদিও তুমি ছুটি নিয়েছো, তবুও একটু অফিসে আসতে হবে আজকে। এমডি স্যার জরুরি একটা মিটিং রেখেছেন, অনেক ইম্পর্টেন্ট, তোমাকেও আসতে হবে। ঠিক আছে স্যার, কখন আসবো? 11টার মধ্যে আসলেই হবে। ঠিক আছে স্যার, আমি আসবো। ঠিক আছে, রাখছি তাহলে, বাই। আল্লাহ হাফেজ স্যার। হোটেলের পাশেই শপিং মল থাকায় ধ্রুব নীলার জন্য জামা কাপড় এনে নীলার জন্য পাঠায়। নীলা জামা চেঞ্জ করে বোরখা পরে বের হয় অফিসে যাবে বলে। কোথায় যাচ্ছিস তুই এখন? অফিসে যাব, বস ফোন করেছিল, যেতে হবে এখনই, 11টার মধ্যে পৌঁছাতে হবে। আমি যাব তোর সাথে? না, তুই থাক, আমি একা যেতে পারবো। দেখ ভেবেচিন্তে বল। আরে যা তো, বললাম না একা যেতে পারবো। রোদ প্রেস কনফারেন্সে আছে, প্রেসের লোকের নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। প্রেসদের সাথে মিটিং শেষ করে অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হলো। ধ্রুবর ডাক পড়ল, ভাইয়া ডেকেছিলে? তোর বোন কোথায় বের হচ্ছে? অফিসে যাবে বলল, ছুটিতে ছিল কিন্তু ইমার্জেন্সি যেতে বলেছে আজকে। আচ্ছা চল, অফিসে যাব এখন, তুই রেডি? হ্যাঁ ভাইয়া। মিটিং পুরোপুরি শেষ করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তোমার লাইফ পেয়ে পেয়ে আজ আমার ছেলে মেয়েগুলো এমন অবাধ্য হয়েছে। কপাল কতটা খারাপ হলে এরকম সন্তান হয় জানা নেই, জীবনটা শেষ করে দিল। তুমি সবসময় ছেলে মেয়েদের দোষ না খুঁজলে হয় না। তুমি নীলাকে জোর করে বিয়ে দিতে গিয়েছো কেন? এত তাড়া কিসের? ও কি বুড়ি হয়ে গেছে নাকি তোমার ঘাড়ের উপর চড়েছে? মা হয়েছো, মায়ের মতো চিন্তা করো। সব সময় সব কিছুতে হ্যাড ম্যাডাম ভাব নেওয়া বন্ধ করো। সব জায়গায় সব কিছু মানায় না। ঠিকই আছে, যেখানে বাবাই এরকম, সন্তান তো এমনই হবে। বাবার চরিত্রগুণই তো সন্তানরা পাবে। আমার পুরো জীবনটাই বৃথা। খবরদার বলছি, চরিত্র নিয়ে কথা বলবে না। আর তোমার জীবন বৃথা কি? নিজেই তো নিজের জীবন বেছে নিয়েছো, তাও কিভাবে তোমার জীবন নষ্ট হয়ে গেল আমাদের জন্য? তোমার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করাটাই ভুল। হ্যাঁ, সব মূল্য শুধু তোমার সময়েরই। সময় কি আমরা কিছু জানিই না, চিনিই না কিভাবে কাজে লাগাতে হয়। এই রাখো তো, তোমার সাথে আজাইরা পেঁচাল পাড়ার টাইম নেই। ভালোই বলছি, নীল কোথায় বলে দাও, ওকে ঘরে ফিরে আসতে বলো। তোমার বাপ মেয়েটা ভালো করেই জানো নীল কোথায় আছে। নীলের পালিয়ে যাওয়ার সাথে তোমাদের দুজনেরই হাত আছে। বলবো না, কি করবে তুমি? নীল আমার মেয়ে, আমি ওকে যেখানে ইচ্ছা রেখেছি। তোমার যদি এত দায় থাকে তবে নিজ দায়িত্বে খুঁজে নাও। নেক্সট টাইম আমার কানের কাছে এসে খ্যান করবে না বলে দিলাম। ফালতু লোক একটা, সবকটা আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। রাগে ফুঁসতে ফুঁসতে ফোন কেটে দিল রিমা বেগম।